মনে পড়ে যুদ্ধটি শুরু হওয়ার পর মিস্টার রিসেপ তাইপ এরদোগানের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধপরিণতির আলোচনা বা যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হয়েছিল। আমেরিকা এবং ব্রিটেনের মধ্যস্থতায় বা হস্তক্ষেপে সেই আলোচনাটি আবার বন্ধ হয়ে যায়। তারা কথা দিয়েছিল যে কোনো পরিস্থিতিতে ইউক্রেনকে তারা জিতিয়ে দেবে। বন্ধুরা, ঘটে গেছে নতুন আর এক কাহিনী। সেটি জানলে এই জিতিয়ে দেওয়ার ব্যাপারটি আর স্বপ্নে ভাববে বলে মনে হয় না। আর সেটি হলো, গত কয়েকদিনে প্রায় 150টির মতো আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়া। এর মাধ্যমে আস্তে আস্তে রাশিয়ার যে সকল প্র্যাকটিস হচ্ছে তা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে রাশিয়া এখন পূর্বের তুলনায় আরও বেশি সুসংহত আমার কাছে মনে হচ্ছে। বন্ধুরা, যারা এই যুদ্ধ সম্পর্কে খোঁজ খবর রাখেন একটু মনে করে দেখুন, আকাশ প্রতিরক্ষার দিক থেকে যুদ্ধটি শুরুর পর্যায়ে বা যুদ্ধটির মাঝামাঝি পর্যায়ে অনেক অবস্থানে আঘাত আনছিল ইউক্রেনীয় বাহিনী। তাদের আত্মঘাতী ড্রোন এবং তাদের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই আঘাতগুলো হচ্ছিল বা চলছিল। যতই দিন গিয়েছে রাশিয়ার বিমান বাহিনী এবং রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বা ক্ষেপণাস্ত্র ভিত্তিক যে ইন্টারসেপ্টেড বাহিনীগুলো রয়েছে তাদের সক্ষমতা নাটকীয়ভাবে বেড়েছে। আসলে এটি কীভাবে হলো? বন্ধুরা, সে পর থেকে ইউক্রেনের যে সকল আত্মঘাতী ড্রোন ক্ষেপণাস্ত্র এবং হাইমার্স ক্ষেপণাস্ত্রের মতো ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে তার অধিকাংশই রাশিয়া একেবারে আকাশেই ডিস্ট্রয় করে দিয়েছে, অথবা ইন্টারসেপ্ট করেছে, অথবা লক্ষ্যভ্রষ্ট করেছে। আসলে এই ব্যাপারগুলো কিভাবে ঘটলো? এমনকি জাদুর কাঠি তারা হাতে পেল যার মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রে এই ধরনের সাফল্য লাভ করছেন। বন্ধুরা, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই দুর্দান্ত পারফরম্যান্স এবং তাদের বিমান বাহিনীর দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই হঠাৎ করে যুদ্ধক্ষেত্রে রাশিয়া ঘুরে দাঁড়ায় এবং বর্তমানে তারা এমন পর্যায়ে যাচ্ছে এবং তারা দাবি করেছে তারা কোনো সীমারেখা মেনে এই মুহূর্তে যুদ্ধ করছে না। কতদূর পর্যন্ত তারা ঢুকবে এটি নির্ভর করছে ইউক্রেন কতদিন পর্যন্ত আত্মসমর্পণ না করে থাকতে পারে তার উপরে। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের প্রধান মিস্টার দিমিত্রি মেদভেদ বলেছেন, আমাদের টার্গেট খার্কিভ, সম্পূর্ণ ওডেসা এবং কিয়েভের অভ্যন্তর। তারপরও যদি আমাদের যাইতে মন চায় আমরা যাব। এখন বক্তব্য হলো, এত বড় আত্মবিশ্বাস এখন তারা কোত্থেকে পাচ্ছে? বন্ধুরা, সেই ব্যাপারটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে। আর পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা নিয়মিত আমাদেরকে দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। রাশিয়ার বিমান বাহিনী আসলে ইউরোপ বা আমেরিকার বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো ধারণ করে না। তারা তাদের তৈরিকৃত যুদ্ধ বিমানগুলো এমনভাবে বানানো যেগুলোতে টার্গেটিং পড থাকে না। আর কোনো যুদ্ধ বিমানে যদি সুনির্দিষ্ট টার্গেটিং পড টার্গেটকে অ্যাঙ্গেজ করার জন্য না থাকে তাহলে যে কোনো লক্ষ্যবস্তু খুঁজে পেতে বা সেটিকে ট্র্যাক করতে ভূমির কাছাকাছি যেতে হয়। অর্থাৎ রাশিয়ান যুদ্ধ বিমানগুলো যখন যুদ্ধ করতে যায় তখন টার্গেটকে খুঁজে পেয়ে সেটিকে অ্যাঙ্গেজ করতে ভূমির অনেক নিকটে যেতে হয়, আর তখনই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্রের দ্বারা সেটি ডিস্ট্রয় হয়ে যায়। এই দুর্বলতার কারণে অনেকগুলো যুদ্ধ বিমান রাশিয়া হারিয়েছে। সুতরাং রাশিয়া পরবর্তীতে সিদ্ধান্ত নেয় তাদের এই যুদ্ধ বিমানগুলোকে আপডেট করে টার্গেটিং পড সেট করার জন্য। বন্ধুরা, আধুনিক যুদ্ধ ব্যবস্থায় এয়ার টু এয়ার মিসাইলের ক্ষেত্রে বা এয়ার টু এয়ার ট্র্যাকিংয়ের ক্ষেত্রে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো অত্যন্ত পারদর্শী। কিন্তু তারা কেন যে এই ভূমিভিত্তিক টার্গেটিং পডগুলো লাগায় না, আমার কাছে একটি প্রশ্ন ছিল যে তাদের যুদ্ধ বিমানে কেন এই টার্গেটিং পডগুলো থাকে না। পরবর্তীতে আমি একটি উত্তর পেলাম, সেটিও আসলে যুক্তিসঙ্গত। বন্ধুরা, এখান থেকে যে রেডিয়েশন কোনো একটি অবস্থানকে খুঁজে বের করার জন্য বা টার্গেটকে খুঁজে বের করার জন্য যায়, অ্যান্টি রেডিয়েশন গাইডেড যে সকল মিসাইলগুলো থাকে, অর্থাৎ এই যুদ্ধ বিমানগুলোকে টার্গেট করার জন্য অ্যান্টি রেডিয়েশন এবং অ্যান্টি এয়ারক্রাফট এই যে সকল ক্ষেপণাস্ত্রগুলো থাকে, ইন্টারসেপ্টারগুলো থাকে, তারা সহজেই এটিকে আবার ঘায়েল করতে পারে। কিন্তু এর সুবিধা অসুবিধা দুই দিকই আছে। শুধুমাত্র যদি সুবিধা বলেন সেক্ষেত্রে আপনার এই মিসাইল থেকে বেঁচে ফেরার সম্ভাবনা থাকে, আর যদি অসুবিধা বলেন ভূমির কাছে গিয়ে আপনাকে ট্র্যাক করতে হবে বা এঙ্গেজ করতে হবে লক্ষ্যবস্তুকে। যখনই আপনি ভূমির কাছে যাবেন তখন তারাই আপনাকে লক্ষ্যবস্তুতে রূপান্তরিত করবে। সুতরাং সুবিধা অসুবিধার বাইরে গিয়ে দেখা গেল যে অবশ্যই টার্গেটিং পড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেইভাবে এই যুদ্ধ বিমানগুলো পরবর্তীতে সম্ভবত রাশিয়া টার্গেটিং পড সেট করে আপডেট করে। এবং আরেকটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রাশিয়া পরবর্তীতে যে বিষয়গুলো দেখা যায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। বন্ধুরা, প্রথম দিকে তারা হয়তো কোন হেজিটেশনের মধ্যে ছিল, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার সিস্টেমগুলো সম্ভবত তারা আপডেট করে এবং অবশ্যই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে উন্নয়ন তারা ঘটাচ্ছে প্রতিনিয়ত। যুদ্ধ শুরু হওয়ার পর তারা
নতুন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করতেছে এবং সেই সোভিয়েত আমলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সংস্কারের মাধ্যমে বর্তমান ব্যবহার উপযোগী করতেছে। এতে সেটি আরও ইফেক্টিভ হয়ে ওঠে এবং শত্রুপক্ষের যে সকল ড্রোন, তারপরে আপনার রকেট এবং অন্য যে সকল ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, সেগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য আরও শক্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ নিজেকে রক্ষা করার মাধ্যমে প্রতি আক্রমণের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই রাশিয়া পূর্বের তুলনায় অধিক পরিমাণে অভিজ্ঞ হয়ে ওঠে যুদ্ধের সাথে সাথে। এত একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ আপনাকে অনেক কিছু শেখাবে যেটি আপনি পূর্বে জানতেন না। অনেকে বলবে রাশিয়া তো যুদ্ধ করছে। আরে ভাই, রাশিয়া তো যুদ্ধ করছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অল আউট যুদ্ধ করছে। তারপরে সোভিয়েত আমলে সোভিয়েতের আপনার আফগানিস্তানের মধ্যেও গেছে, কিন্তু এই ধরনের একটি দেশের বিরুদ্ধে তারা কখনোই এই সাম্প্রতিক সময় যুদ্ধ করেনি। সুতরাং এটি তাদের নতুন অভিজ্ঞতা এবং ইউক্রেনও নতুন নতুন অস্ত্র নিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ করতেছে। উভয় পক্ষের জন্য অল আউট যুদ্ধের এটি একটি অতি সাম্প্রতিক নতুন অভিজ্ঞতা। 50, 60, 70 বছরের ভিতরে তাদের এই ধরনের যুদ্ধ করার অভিজ্ঞতা নেই। এখন এই কারণে তারা একে অপরকে ঘায়েল করার জন্য নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছে, দক্ষতা অর্জন করছে। আর সেই সকল দক্ষতাকে, ভুলগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীতে সেই ভুলগুলোকে শুধরায়ে রাশিয়া তার সামরিক বাহিনীকে ঢেলে সাজিয়েছে। রাশিয়া তার অহমিকা বা গরিমার উপর ভিত্তি করে সম্মুখ সমরে এগিয়ে যেত পূর্বের কয়েক বছর, অর্থাৎ প্রথম দিকে। এখন রাশিয়া দেখলো তাদের প্রচুর পরিমাণে সৈন্য এখানে মারা যাচ্ছে। তখন তারা সিদ্ধান্ত নিল যে কোনো অবস্থায় দরকার হয় তারা পশ্চাৎ অপসরণ হবে, পেছন দিকে সরে আসবে, কিন্তু তারা সর্বোচ্চ গুরুত্ব দেবে তাদের সৈনিকের জীবন। অর্থাৎ যত বেশি সৈনিকের জীবন বাঁচানো যায় তারপরে তারা এটিকে জীবন বাঁচিয়ে লক্ষ্য পূরণ করে যুদ্ধ করবে। বন্ধুরা, তারপরেই যুদ্ধের মাটিঘাট পরিবর্তন হয়ে গেল। খার্কিভে আপনারা জানেন রাশিয়া চরম ধরনের একটি ধরা খেয়েছিল ইউক্রেনের কাছে। সেখানে তাদের ট্যাঙ্ক থেকে শুরু করে এপিসি, অন্যান্য হাম্বি যানগুলো ফেলে আসতে হয়েছিল এবং সেখান থেকে রাশিয়ার সৈন্যরা পালাতে গিয়ে প্রচুর পরিমাণে মারা পড়েছে। কারণ তাদের এখানে অপশন ছিল, তারা এতটা ভিতরে ঢুকেছিল, ভিতরে ঢোকার পরে তাদের প্রোটেকশনের কোনো অপশন ছিল না। তাই এখন রাশিয়া যত দূর যায়, পূর্বে তারা প্রোটেকশন রেখেই যায় যে হঠাৎ করে যেন ইউক্রেন এখানে আক্রমণ করে ধসটা নামাতে পারে। সেই অবস্থা ইউক্রেনের যেন না থাকে, তাদেরকে সেইভাবে নিউট্রালাইজড করে নিজেকে সক্ষম করে তারপরে আস্তে আস্তে তারা ভেতরের দিকে প্রবেশ করে। অর্থাৎ এই সামগ্রিক যে সকল ভুলগুলো ছিল সেগুলোকে শুধরাইয়ে যখন তারা ঘুরে দাঁড়াইছে, এখন তারা সত্যিকারের সাফল্য অর্জন করছে বা পাচ্ছে। আর এই সাফল্য এবং অর্জনের যে ব্যাপারটা, সেটি তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর জন্য কাজে লাগিয়ে কত দূর পর্যন্ত দখল করবে সেটি তারা আত্মবিশ্বাসের সাথে বলতে পারছে। যদি ইউক্রেন যুদ্ধে বন্ধে রাজি না হয়, তাহলে তাদেরকে এমন শিক্ষা দেওয়া হবে, তারা তখন আফসোস করবে যে এই যুদ্ধটি বন্ধ করার ক্ষেত্রে রাশিয়ার সাথে আলোচনায় বসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেরি হয়ে গেছে। এখন আর দেরি করা যাবে না, তাই যত দ্রুত সম্ভব আমরা আলোচনায় বসতে পারি। এমনই একটি উপলব্ধি যেন ইউক্রেনের আসে, তেমন ধরনের আক্রমণ রাশিয়ার তরফ থেকে এখন প্রতিনিয়ত যাবে। ফ্রন্টিয়ার লাইনে যাবে, আকাশপথে যাবে, আত্মঘাতী ড্রোনের মাধ্যমে যাবে, ইস্কান্দার মিসাইলের মাধ্যমে যাবে, সু-35 যুদ্ধ বিমানের মাধ্যমে যাবে এবং মাঝে মাঝেই মিস্টার ভ্লাদিমির পুতিন হাইপারসনিক মিসাইল ছুড়ে থাকে বিশেষ বিশেষ অবস্থান ধ্বংস করার জন্য। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। তাই যতদিন পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিন এই পদ্ধতি অবলম্বন করে অগ্রসর হবেন, সম্ভবত তিনি ভবিষ্যতে আরও সাফল্য লাভ করতে পারেন। এখন দেখা যাক ইউক্রেনের অভ্যন্তরে যে ধরনের হামলা চারিদিক থেকে হচ্ছে এবং ইউক্রেনে পাল্টা হামলা চালিয়ে সীমান্তবর্তী অঞ্চলে প্রায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে রাশিয়াকে। এটি তাকে আরও ক্ষুব্ধ করেছে। রাশিয়া বলেছে তার কড়াই গন্ডায় জবাব নেবে এবং এর চরম প্রতিশোধ নেওয়া হবে। বন্ধুরা, সম্ভবত প্রতিশোধটি আসছে। যখনই এই ধরনের প্রতিশোধ আসবে, আমি আপনাদের এই ব্যাপারগুলো জানিয়ে দেওয়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। অথেন্টিক সংবাদ এবং অন্যান্য তথ্যভিত্তিক রিসার্চমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও বিভিন্ন সামরিক বিষয়ে, মধ্যপ্রাচ্যের বিষয়ে, পারমাণবিক বিষয়ে দিব, পেয়ে যাবেন ইনশাল্লাহ।